হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? সসীম ধারা অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। এই অধ্যায়টাই আমাদের ক্লাস 10-এর একাডেমিক প্রোগ্রামে তোমরা যারা ভর্তি আছো, তোমাদের লাস্ট অধ্যায়। তো লাস্ট অধ্যায় হিসেবে আমরা ফাইনাইট সিরিজ বা বাংলায় বলে সসীম ধারা এই অধ্যায়টা শুরু করব। তো সবাই কেমন আছো? আগে আমাকে একটু বলো তো, যে তোমাদের বইয়ে যতগুলো অধ্যায় আছে, টোটাল অধ্যায় কয়টা আছে? 17টা না? জেনারেল ম্যাথে কয়টা অধ্যায়? 17টা, তাই তো? তো অধ্যায় 13 ছাড়া বাকি সবগুলা পড়ানো হয়ে গেছে, রাইট? মানে 16টা। তো 16টার মধ্যে তোমরা কে কয়টা পড়ছো একটু বলো তো শুনি। ক্লাস 9-এ এবং 10-এ দুইটা মিলে 16টা পড়ানো শেষ, শুধু একটা অধ্যায় বাকি। তুমি কয়টা পড়ছো? সব অধ্যায় 13, 14, 15 পড়াবেন না? 14, 15 পড়ানো হয়েছে তো? 14, 15 তো ক্লাস 9-এই পড়ানো হয়ে গেছে, রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, দেখবা। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওকে। ক্লাস 9-এ ছিলাম না, কোনো সমস্যা নাই, ক্লাস দেওয়া আছে তো ওয়েবসাইটে। এই ক্লাস পাচ্ছ না? ক্লাস 9-এ যারা এনরোল ছিল না, তোমরাও তো ক্লাস 9-এ যে অধ্যায়গুলো পড়ানো হয়ে গেছে সবগুলা ক্লাস কিন্তু ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে খুঁজলেই পাবা। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, ভেরি গুড। অনেকেই পড়ে ফেলছো, অনেকেই পড়ে ফেলছো, তাই না? ভেরি গুড। যারা পড়নি কোনো সমস্যা নাই। দাদা, অধ্যায় 14, 15-এর ক্লাস তো নাই? 14, 15-এর ক্লাস নাই, হয়নি? আচ্ছা, তাইলে চেক দিতে হবে, আমি ভুলও হইতে পারি। 14, 15 যদি না পড়ানো হয়ে থাকে তাহলে হয়তো পড়ানো হবে কিনা চেক দিতে হবে। আচ্ছা, অসুবিধা নাই, আমরা এই অধ্যায়টা পড়ি, কনফিউশনের কিছু নাই। যদি না পড়ানো হয়ে থাকে তাহলে পড়ানো হবে, বাট 14, 15 তো পড়ানো হয়ে গেছে। আই আই মানে আমি যতটুকু জানি, না হয়ে থাকলে সামনে পড়ানো হবে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো যদি 14, 15 পড়ানো না হয়ে থাকে তাহলে হয়তো সামনে রুটিনে আসে, আমি হয়তো খেয়াল করিনি, জাস্ট আমি দেখলাম যে অধ্যায় 13 এটাই বাকি আছে, মানে আমার ক্লাস হইতে পারে এরকম যে আমার ক্লাস বাকি আছে এটা। আচ্ছা, অসুবিধা নাই, ওইটা আমি ক্লাস শেষে খোঁজ নিব নে যে ঘটনা কি। আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে পড়াবো এখন অধ্যায় 13, এটার নাম হচ্ছে সসীম ধারা। সসীম ধারা তোমাদের বইয়ের এই যে কই, এই যে এই অধ্যায়টা সসীম ধারা। তোমরা কি আগে পড়ছো এই অধ্যায়টা? না পড়লে কোনো সমস্যা নাই, আমি এমনভাবে বুঝাবো যে আগে না পড়া থাকলেও কোনো বুঝতে অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই। ধরো আগে কোনোদিন এই বই খুলো নাই, কোনো সমস্যা নেই, আমি একদম ধীরে সুস্থে বুঝাবো। খুবই ছোট একটা অধ্যায়, 4টা ক্লাস লাগবে, একদম ধীরে সুস্থে 4টা ক্লাস। এই গত ক্লাসে যে বাড়ির কাজ দিছিলাম, বাড়ির কাজ কে কে আপলোড দিছিলা? আগামীকালকে কিন্তু রেজাল্ট দিব, হ্যাঁ? যারা যারা অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের বাড়ির কাজ আপলোড দিছিলা, আগামীকালকে গ্রুপে রেজাল্ট আপলোড দিব। আর যারা দাওনি, তোমরা পরবর্তীতে বাড়ির কাজগুলো করে ফেলিও, কারণ এই ম্যাথগুলো অবশ্যই পারতে হবে, যেই সিকিউগুলো দিছি এগুলো অবশ্যই পারতে হবে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা পড়বো সসীম ধারা। তো সসীম ধারা পড়ার আগে আমাদের আগে জানতে হবে অনুক্রম ও ধারা, এই দুইটা টার্ম সম্পর্কে। অনুক্রম ও ধারা। তো প্রথমে আমরা শিখবো অনুক্রম। অনুক্রম জিনিসটা কি? অনুক্রম জিনিসটা হচ্ছে, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়েট, তোমার লিখতে হবে না, দেখো, ধরো 1, 2, 3, 4, 5, বলো তো পরের পদটা কি হবে? কতগুলা রাশিকে যদি আমি কমা দিয়ে লিখি, ধরো কতগুলা সংখ্যাকে আমি কমা দিয়ে লিখলাম, 1, 2, 3, 4, 5, এর পরের সংখ্যাটা কি হবে? এইটা তুমি যদি অনুমান করতে পারো সেটাকে বলে অনুক্রম। তো 1, 2, 3, 4, 5, তারপরের সংখ্যাটা আমরা সবাই অনুমান করতে পারতেছি, সেটা কত? সেটা হচ্ছে 6। তারপরেরটা কত? 7, আমরা সবাই জানি। তো এরকম কতগুলো সংখ্যা যেগুলো একটা প্যাটার্ন ফলো করে, একটা প্যাটার্ন। আমরা কিভাবে পরের সংখ্যাটা অনুমান করতে পারতেছি যে 7-এর পরে 8? কারণ আমরা দেখতেছি প্রত্যেকটা 1 করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, এটাকে বলে অনুক্রম। আচ্ছা বলো তো, ধরো ডট 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 ডট, বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ডট 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 ডট, যেটার এই অনুক্রমের 99তম সংখ্যাটা কত হবে বলো তো? এই অনুক্রমের দেখো 10 নাম্বার সংখ্যাটা হবে 10, 20 নাম্বার সংখ্যাটা 20, 99তম সংখ্যাটা 99। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি n-তম সংখ্যাটা কত বলো তো? ভাইয়া 20তম সংখ্যাটা হবে 20, 30তম সংখ্যাটা হবে 30, তাহলে n-তম সংখ্যা হবে n, n-তম সংখ্যা হবে n। তাহলে এই অনুক্রমের সাধারণ পদ
সাধারণ পদ হচ্ছে n। সাধারণ পদ n কেন? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই অনুক্রমের 10তম পদ কত, তুমি বলবা 10। 20তম পদ কত, তুমি বলবা 20। 30তম পদ কত, 30। মানে একটা সাধারণ সংখ্যা দিয়ে, মানে একটা জাস্ট একটা সাধারণ পদ দিয়ে তুমি সবগুলা সংখ্যাকে কি আইডেন্টিফাই করতে পারতেছো, রাইট? আচ্ছা ওয়েট, তো এই জিনিসগুলোকে কি বলে? অনুক্রম, যখন কমা দিয়ে লেখা হয়। আবার এই সেম জিনিসটাকে তুমি যদি প্লাস দিয়ে লিখো তখন সেটাকে বলে ধারা। ওয়েট, খেয়াল করে দেখো, এটাকে বলে অনুক্রম। ওয়েট, অনুক্রমকে কমা দিয়ে লেখা হয়, এই দুটার মধ্যে আগে পার্থক্যটা একটু দেখে যাই। অনুক্রমকে লেখা হয় কমা দিয়ে, আর এই সেম জিনিসটাকেই তুমি যদি যোগ আকারে লিখো সেটা হয়ে যাবে ধারা। আপাতত একটু বুঝলেই হবে। দেখো এই যে 1, যদি এই প্রত্যেকটা সংখ্যাকে তুমি যোগ আকারে লিখো, যোগ আকারে, ধরো এখানে যতগুলা সংখ্যা আছে সবগুলোকে তুমি যদি যোগ আকারে লিখো তখন সেটাকে বলে ধারা। কথা বুঝছো ভাইয়া? সেম একই জিনিস, কতগুলা সংখ্যাকে তুমি যদি কমা দিয়া লিখো সেটাকে বলবো অনুক্রম, যদি যোগ আকারে লিখো সেটাকে বলবো ধারা। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, ধারার মধ্যে আবার দুইটা টাইপ আছে। একটা হচ্ছে সসীম ধারা, সসীম ধারা, আর একটা হচ্ছে অসীম ধারা। তোমাদের কার কার উচ্চতর গণিত আছে? সবাই তো আবার উচ্চতর গণিত নেয় না, কার কার আছে বলো তো? আমরা জেনারেল ম্যাথে পড়বো সসীম ধারা, আর হায়ার ম্যাথে পড়বো, হায়ার ম্যাথ আছে সবার? হায়ার ম্যাথে কিন্তু অসীম ধারা অলরেডি তোমরা অনেকেই পড়ে ফেলছো। তো যাদের হায়ার ম্যাথ নাই তোমরা আফসোস করিও না, আর যাদের হায়ার ম্যাথ আছে তোমরা তো সামনে অসীম ধারা পড়ছোই, মানে পড়বাই হায়ার ম্যাথে। ঠিক আছে, তো এখন এই যে আমরা যখন যোগ আকারে লিখবো, এটা ধারা হচ্ছে ব্যাপারটা, কখন সেটা সসীম ধারা হবে, কখন অসীম ধারা হবে। খেয়াল করে দেখো, সসীম ধারা হচ্ছে যখন পদ সংখ্যা নির্দিষ্ট। দেখো সসীম ধারা, সসীম ধারা হচ্ছে যখন পদ সংখ্যা সসীম, সসীম মানে গুণে শেষ করা যায়, সসীম বা নির্দিষ্ট। সসীম মানে এটাকে আমরা বলতে পারি নির্দিষ্ট। যেমন একটা উদাহরণ দিই, ধরো এই যে আগে আমি যেটা লিখলাম, ধরো ব্যাপারটা এরকম যে ওয়েট 1 2 3 4 প্লাস যোগ এরকম অনেকগুলো পদ, ধরো এখানে মোট 99টা পদ আছে, আমি যে 99 পর্যন্ত লিখলাম। আচ্ছা বলো তো এখানে মোট পদের সংখ্যা কয়টা বলো? আমি তো বলেই দিছি। বলো এই যে একটা ধারা, আমি এই যে একটা ধারা লিখছি, এই ধারাটাতে মোট কয়টা পদ আছে বলো তো? 1 যোগ 2 যোগ 3 যোগ আকারে লিখলে সেটাকে ধারা বলে। মোট আছে 99টা। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ধারাটাতে পদের সংখ্যা কি সসীম মানে নির্দিষ্ট, মানে গুণে শেষ করা যায়? অবশ্যই। মোট পদ আছে 99টা, যেহেতু পদের সংখ্যা সসীম সংখ্যক, গুণে শেষ করা যায়, নির্দিষ্ট সংখ্যক, তাহলে এটাকে আমরা কি বলবো? সসীম ধারা। আর অসীম ধারা কখন বলবো? নামের মধ্যেই তো পরিচয়। অসীম ধারা হচ্ছে যখন পদ সংখ্যা অসীম, অসীম ধারা পদ সংখ্যা হবে অসীম সংখ্যক, মানে পদ সংখ্যা নির্দিষ্ট নয়, পদ সংখ্যা অসীম। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ডট, আমি আর এখানে কোনো কিছু দিলাম না, চলতেই আছে, ধরো চলতেই আছে, লাস্টের কোনো পদ উল্লেখ করে দিলাম না। এখন আমাকে বলো তো এগুলো তো স্বাভাবিক সংখ্যা, দেখো 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এইভাবে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ আছে? আমি এখানে শেষ করে দিছি যে 99 পর্যন্ত ফিক্স করে দিছি। বাট যদি আমি এইভাবে ডট 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 দিয়ে ছাইরা দেই, লাস্টের পদটাকে ফিক্স করে না দেই, তাহলে কি তুমি বলতে পারবা এই ধারাটাতে কয়টা পদ আছে? তুমি বলতে পারবা না, কারণ এখানে অসীম সংখ্যক। হ্যাঁ তুমি বলতে পারবা, বলতে হবে যে এখানে অসীম সংখ্যক পদ আছে, বাট অসীম সংখ্যক বলতে তো আর নির্দিষ্ট কোনো পদ না। অসীমের কি কোনো শেষ আছে? তুমি যদি গুণে যাইতে থাকো শেষ তো হবে না। অসীমের সমান কিন্তু তুমি হইতে পারবে না। তুমি যত বড় সংখ্যায় চিন্তা করবা তার চেয়ে বড় সংখ্যাও কিন্তু হইতে পারে, রাইট? তো যদি পদ সংখ্যা নির্দিষ্ট হয় সেটাকে আমরা বলবো সসীম ধারা, নির্দিষ্ট না হইলে সেটাকে আমরা কি বলবো? অসীম ধারা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারলাম যে আমরা এই জেনারেল ম্যাথে সসীম ধারা নিয়ে পড়বো। সসীম ধারাতে পদ সংখ্যা কি নির্দিষ্ট, পদ সংখ্যাটা কি নির্দিষ্ট, কতগুলা পদ আছে এটা আমরা দেখেই বাইর করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো এখন আবার ফেরত আসো অনুক্রম এবং ধারা এটার মধ্যে। তো এই অনুক্রম নিয়ে আমাদের আগে কিছু সুন্দর জিনিস পড়তে হবে। অনুক্রম নিয়ে, অনুক্রম থেকে এমসিকিউ আসবে।
এমসিকিউ আসবে বা সৃজনশীলের কতে আসতে পারে। তো শুরুতেই খেয়াল করে দেখো, আমি খুবই সহজ সহজ কিছু অনুক্রম দেখাবো আজকে, একদম বেসিক সিম্পল জিনিস। দেখো এই যে অনুক্রমটা, বলো একটু আগে দেখাইছি, বলো তো এই অনুক্রমটার সাধারণ পদ কত? সাধারণ পদ দেখো কমা দিয়ে লেখা হয়েছে, সবগুলা কমা, কমা দিয়ে লেখা হয়েছে মানে এটা অনুক্রম, এটা কিন্তু ধারা না। সাধারণ পদ, সাধারণ পদ মানে কি? যে একটা ফরম্যাট দিয়ে তুমি সবগুলা পদকে আইডেন্টিফাই করতে পারবা। ভাই সাধারণ পদ ওয়ান না, এই ওয়ান তো প্রথম পদ। দেখো ভাইয়া প্রথম পদটা হচ্ছে 1, দ্বিতীয় পদটা 2, তৃতীয় পদটা 3, চতুর্থ পদটা 4। তাহলে আমরা বুঝতেছি দশম পদটা হবে 10, 20 নাম্বার পদটা হবে 20, 30 নাম্বার পদটা 30। যততম পদ বাইর করবা সেটাই তার মান। তাহলে আমি যদি বলি n সংখ্যক পদ, n মানে যে কোনো সংখ্যক পদ, কেউ জিজ্ঞেস করতে পারে 50তম পদ কত, উত্তর হচ্ছে 50। কেউ জিজ্ঞেস করতে পারে 100 নাম্বার পদ কত, উত্তর হচ্ছে 100। তো কেউ যদি একটা কমন ফরম্যাট যে n তম পদ কত, তাহলে n তম পদটা হবে n, n তম পদটা কত n। তো এটা হচ্ছে তার কমন পদ, মানে কমন টার্ম, সাধারণ পদ বলতে পারি। যে এই অনুক্রমটাকে আমরা n দিয়ে লিখতে পারি, যে যখন তুমি n এর মান 1 বসাবা, তোর n এর মান 1 হইলে মান 1, মানে 1 নাম্বার পদটা হচ্ছে 1, 2 নাম্বার পদ 2, 3 নাম্বার পদ 3, 4 নাম্বার পদ 4। তো এই কমন পদটা হচ্ছে কি জাস্ট n, সাধারণ পদ আকারে আমরা এটা লিখতে পারি। আচ্ছা এইবার বলো তো এটাকে কি লিখতে পারি? এবার এটা বলো সবগুলা জোড় সংখ্যা। দেখো ভাই আমরা কি করব, অনুক্রম মানে কি? অনুক্রম মানে হচ্ছে এমন কতগুলা রাশি কমা আকারে থাকবে যেটাকে তুমি একটা কমন প্যাটার্নে প্রকাশ করতে পারবা। যে এটা খুবই সহজ, n সংখ্যক পদ মানে n তম পদটা হবে n। এবার এখানে দেখো 2, দেখো খেয়াল করে দেখো, প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8। একটু মনে মনে চিন্তা করো, মনে মনে। 1 নাম্বার পদ হচ্ছে 2, 2 নাম্বার পদ হচ্ছে 4, 3 নাম্বার পদ 6, ডট 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 ডট। বলো তো n তম পদ কত হবে? এই ঠান্ডা মাথায় দেখো, প্রথম পদের মান 2, এই দেখো প্রথম পদের মান 2, দ্বিতীয় পদের মান 4, তৃতীয় পদের মান 6। তাহলে বলো তো 10 নাম্বার পদটা কত হবে? 10 দুগুণে 20, 20 নাম্বার পদটা কত হবে? 20 দুগুণে 40, ডাবল। তাহলে n তম পদের মান কত হবে? 2n। কে কে বুঝছো বলো? n তম পদের মান হবে 2n। এটা হচ্ছে, এটার কমন ফরম্যাট হচ্ছে 2n। কেমনে ব্যাপারটা কেমনে হইতেছে? ঠান্ডা মাথায় বোঝো। দেখো কিচ্ছু বুঝতে হবে না, তুমি খেয়াল করে দেখো। আমাকে বলো এই যে এই 2, এই পদটা কততম পদ? কততম পদ? 1 নাম্বার পদ, রাইট? প্রথম পদ। তাহলে এখানে তুমি n এর মান বসাও 1। দেখো 2 1 2, 2 এর n এর মান যখন 2 বসাবা, দ্বিতীয় পদ দেখো n এর মান 2, 2 দুগুণে 4, 3 নাম্বার পদ 3 দুগুণে 6, 4 নাম্বার পদ 4 দুগুণে 8। তো একইভাবে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই অনুক্রমে 50তম পদটা কত, অনুক্রমের 50তম পদ কত, তুমি বলবা 50 দুগুণে 100। কে কে বুঝছো? এই জিনিসটাকে বলে কমন ফরম্যাট বা একটা প্যাটার্ন। এই ফরম্যাটটা দিয়ে আমরা সবগুলো পদকে আইডেন্টিফাই করতে পারতেছি। কে কে বুঝছো আগে বলো। যে ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা তো একদম বেশি সহজ, এটা তো আর বোঝানোর কিছু নাই। এখানে প্রথম পদ 1 নাম্বার পদ 1, 2 নাম্বার পদ 2, 3 নাম্বার পদ 3, 4 নাম্বার পদ 4। তাহলে n তম পদ n। এখানে খেয়াল করে দেখো, যখন পদের মান হচ্ছে 1, n এর মানে 1, 2 1 2, পদের মান যখন 2 মানে 2 নাম্বার পদ আর কি, যে সিরিয়াল 1 2 3 4 এমন না। তাহলে n তম পদ যখন 2 মানে 2 নাম্বার পদ, 2 দুগুণে 4, 3 নাম্বার পদ 3 দুগুণে 6। তো এই ফরম্যাটটা দিয়ে আমি সবগুলা পদকে আইডেন্টিফাই করতে পারতেছি ঠান্ডা মাথায়। এবার এইটা কি হবে বলো তো? সবগুলা বিজোড় সংখ্যা। দেখো দেখো ভাই এটা হচ্ছে সবগুলা জোড় সংখ্যার প্যাটার্ন, জোড় সংখ্যার অনুক্রম। এটা হচ্ছে বিজোড় সংখ্যা 1 3 5 7 9। খেয়াল করে দেখো, এটা বোঝার জন্য জোড় সংখ্যাটা বুঝে বলছি না, যে জোড় সংখ্যার অনুক্রম হচ্ছে 2n। n এর মানে 1 বসাইলে 2 1 2, 2 বসাইলে 2 দুগুণে 4, 3 বসাইলে 3 দুগুণে 6, 4 বসাইলে 4 দুগুণে 8। আর বিজোড় সংখ্যা কি? জোড় সংখ্যা থেকে 1 কম। দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা 1 কম। দেখো 2 থেকে 1 1 ছোট, 4 থেকে 3 1 ছোট, 6 থেকে 5 1 ছোট। তাইলে এটাকে আমরা লিখতে পারি 2n - 1। কে কে বুঝতেছো? দেখো খুবই খুবই ক্লিয়ার জিনিস। দেখো ভাইয়া ঠান্ডা মাথায় একটু বোঝো। যখন তুমি প্রথম পদটা বাইর করবা, দেখো এটা প্রথম পদ, প্রথম পদে n এর মান হচ্ছে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3। এটা তো আমরা বুঝতেছি। তাহলে প্রথম পদে তুমি n এর মান 1 বসাও। দেখো 2 1 2 -1, 2 থেকে 1 গেলে 1। এবার আসো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে n এর মান কত? 2, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ মানে 3। এরপর দেখো 3 নাম্বার পদ, 3 নাম্বার পদে n এর মান কত? 3, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। কে কে বুঝছো একটু বলো তো? এই পর্যন্ত কে কে বুঝছো? তাইলে খেয়াল করে দেখো, যখন
2 করে বাড়তেছে, দেখো 2 করে বাড়তেছে জোড় সংখ্যা, তখন 2n। যখন বিজোড় সংখ্যা, এই জোড় সংখ্যা চেয়ে 1 কম, 2n - 1। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো এখানে কত করে বাড়তেছে। এইটা যে বুঝতে পারবে তার আসলে এই খেলা ক্লিয়ার। আগে বলো এখানে কত করে বাড়তেছে। দেখো এখানে তুমি এই জিনিসটা চিন্তা করো, 2 করে বাড়তেছিল, 2 করে তা 2n, কারণ 2 করে বাড়লে 2n দিয়ে শুরু করতে হবে, রাইট। 3 করে বাড়লে 3n দিয়ে শুরু করতে হবে, 4 করে বাড়লে 4n দিয়া। এবার ঠান্ডা মাথায় দেখো এখানে, দেখো 1 এর পরে 5, 4 বাড়ছে, 5 এর পরে 9, 4 বাড়ছে, 9 এর পরে 13, 4 বাড়ছে, 13 এর পরে 17, 4 বাড়ছে। তো 4 করে বাড়লে শুরু করতে হবে 4n দিয়ে। কারণ কি, খেয়াল করে দেখো, তুমি যখন প্রথম পদ বাইর করবা, n এর মানে 1 বসালে 4 একে 4, 2 বসালে 4 দুগুণে 8, 3 বসালে 3 4 12, মানে 4 করে বাড়বে, 4 8 12। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, ভাইয়া 4 করে বাড়তেছে এই জন্য আমি 4n দিলাম, ঠিক আছে, কিন্তু বলো প্রথম পদে n এর মান কত, 1, 4 একে 4, এই প্রথম পদে কি 4 আছে বলো ভাইয়া, প্রথম পদে কি 4 আছে, নাই। এবার কি করবো দেখো তো ভাইয়া, এই অনুক্রমটা আমরা এমন একটা ফরম্যাট লিখতেছি যেখানে n এর মান বসাইলে, ধরো প্রথম পদে n এর মান 1 বসাবো, প্রথম পদটা আসতে হবে। দ্বিতীয় পদে n এর মান 2 বসাবো, দ্বিতীয় পদটা আসতে হবে। এখন তুমি যদি এখানে প্রথম পদ n এর মান 1 বসাও, 4 একে 4, তো প্রথম পদে তো 4 নাই, আছে 1। বলো তো 4 থেকে কত বিয়োগ করলে 1 হয়, জাস্ট মনে মনে চিন্তা করো, 4 থেকে কত বিয়োগ করলে 1 হয়, 3 বিয়োগ করলে, জাস্ট 3 বিয়োগ করো, কাজ হয়ে গেছে। দেখো এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, দেখো এই যে প্রথম পদ, এখানে n এর মান কত বসাবো, 1 বসাও, 4 একে 4, n এর মানে 1, 4 একে 4 -3, দেখো 4 থেকে 3 গেলে 1, এই দেখো প্রথম পদ বের হয়ে গেছে। এবার দ্বিতীয় পদে n এর মান কত, 2 বসাও, 2, 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে 5, বুঝছো। এবার তৃতীয় পদে n এর মান কত, 3, 3 4 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9, কে বুঝছো। চতুর্থ পদ 4 4 16 - 3, 16 থেকে 3 গেলে 13, কে বুঝছো। মানে এটা হচ্ছে একটা কমন ফরম্যাট যেটা দিয়ে তুমি এই অনুক্রমের সবগুলা পদকে খুঁজে বের করে ফেলতে পারবা, কে বুঝছো। তো আমার পরীক্ষায় এটা বের করতে বলবে, এই যে এই জিনিসগুলা এরকম দিলে এটার অ্যান্সার হবে n। এটা হচ্ছে 2n, জোড় সংখ্যা 2n, বিজোড় সংখ্যা 2n - 1। এটা 4 করে বাড়তেছে, যত করে বাড়তেছে সেইটা ইনটু n, যত করে বাড়তেছে সেটা ইনটু n দিব, 4 ইনটু n। এবং সেখান থেকে কত করে কমতেছে দেখো, 3 করে কমতেছে, 4 একে 4 -3, 4 দুগুণে 8 -3, 3 4 12 -3, 4 4 16 -3, বুঝছো। একদম ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো। এবার এটা বলো, এটা চিন্তা করো তো কি হবে। আগে ফরম্যাটটা একটু চিন্তা করো, ঘটনা কি। এইবার এটার ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে 1 পরে হয়েছে 4 বাড়ছে 3, 4 থেকে 9 হয়েছে বাড়ছে 5, এখানে 3 বাড়ছে, এখানে 5 বাড়ছে। এটা কি আগেটার মতো সমান করে বাড়তেছে? দেখো ভাইয়া, দেখো এখানে সমান সমান করে বাড়তেছিল 2 4 6 8, এখানেও সমান সমান করে 1 3 5 7, এখানেও সমান সমান। বাট আগে চিন্তা করো তো, এখানে কি সমান সমান করে বাড়তেছে? ভাইয়া আমার কি করতে হবে, এই অনুক্রমের মধ্যে যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যাকে একটা ফরম্যাট দিয়ে প্রকাশ করতে হবে। n এর মান 1 বসাইলে প্রথম পদ পাইতে হবে, n এর মান 2 বসাইলে দ্বিতীয় পদ পাইতে হবে, n এর মান 3 বসাইলে তৃতীয় পদ, এইভাবে পাইতে হবে। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে তো ভাই সমান সমান করে বাড়তেছে না, এখানে 1 এর পরে 4, এখানে 3 বাড়ছে, 4 এর পরে 9, এখানে 5 বাড়ছে, 9 এর পরে 16, এখানে 7 বাড়ছে। কাজেই প্যাটার্নটা তো ওইভাবে মিলতেছে না। বাট তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ঘটনা ঘটে গেছে কি, 1 এটা হচ্ছে 1 স্কয়ার, 4 এটা হচ্ছে 2 স্কয়ার, 9 এটা হচ্ছে 3 স্কয়ার, 16 হচ্ছে 4 স্কয়ার, 25 হচ্ছে 5 স্কয়ার। কে ধরতে পারতেছো? এই জিনিসগুলো কিন্তু জাস্ট তাকাই থেকেই বুঝে ফেলতে হবে ঠান্ডা মাথায়। এটা হচ্ছে কি, n স্কয়ার। দেখো এটা হচ্ছে n স্কয়ার। কেমনে দেখো, যখন n এর মান 1 কে স্কয়ার করলে 1, দেখো প্রথম পদ 1। যখন n এর মান 2, দ্বিতীয় পদ 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, দেখো দ্বিতীয় পদ 4। n এর মান যখন 3 স্কয়ার, দেখো তৃতীয় পদ 3 স্কয়ার মানে 9। চতুর্থ পদ 4 স্কয়ার, দেখো 4 স্কয়ার মানে 16। কে বুঝতেছো? বাকিটা এমনি চলতে থাকবে। তাহলে আমাকে বলো তো, এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 10 নাম্বার পদটা কত হবে, বলো কে পারবা? ভাইয়া অনুক্রম শেখার সুবিধা কি, তুমি একটা কমন প্যাটার্ন বের করে ফেলবা, তারপর এখান থেকে তুমি যে কোনো তম পদ ইচ্ছা তুমি বের করে ফেলতে পারবা।
এখন তোমাকে যদি আমি বলি যে এই অনুক্রমটার 10 নাম্বার পদ কত, জাস্ট n এর জায়গায় 10 বসাবা, 10 এর উপরে স্কয়ার মানে 100। যদি তোমাকে বলি 20তম পদ কত, তুমি জাস্ট n এর জায়গায় 20 বসাবা, 20 এর উপরে স্কয়ার মানে 400। কে কে বুঝছো ভাইয়া? এই অনুক্রমগুলো শেখার মজা হচ্ছে জাস্ট এখন তুমি n এর মান এখানে বসাবা, যততম পদ তোমার দরকার 100তম পদ, এটা হবে 100, এখানে বসালে 200, এখানে 200 মাইনাস 1 199, এখানে তুমি বসাবে 100, 400 মাইনাস 3 397, এমনি 100 স্কয়ার, যততম পদ সেটা জাস্ট n এর জায়গায় বসাই দিলে হলো, কাজ শেষ। একদম ঠান্ডা মাথায় ভাই, প্রেসার নেওয়ার দরকার নাই। প্রেসারের মধ্যে আগামী ক্লাসে, আজকে আমরা জাস্ট বেসিক জিনিস শিখতেছি। এবার এইটা বলো তো কে কে পারবা একটু ঠান্ডা মাথায়। ভাইয়া তোমরা কোনো চিন্তা করিও না, আজকে ক্লাসটা একদম বেসিক ক্লাস। আজকে ক্লাসে খালি মজা দেখো, পড়াশোনা আগামী ক্লাসে শুরু হবে, আজকে ক্লাসে খালি দেখতে থাকো। বলো তো এইটা ঘটনা কি ঘটতেছে, তোমরা কি সূচক লগারিদম পড়ছো? একটু বলো তো কে কে পড়ছো? তোমরা সূচক লগারিদম পড়ছো? সূচক লগারিদম পড়লে এটা বুঝতে সুবিধা হবে, বেশি বেশি সুবিধা হবে, একদম ইজি জিনিস। দেখো খেয়াল করে দেখো, প্রথম পদটা হচ্ছে 1, দ্বিতীয় পদটা 3, তারপরটা 9, তারপরটা 27, তারপরে 81। তোমরা একটা জিনিস মিল পাচ্ছ, খেয়াল করে দেখো। এই যে 3 মানে 3 টু দি পাওয়ার 1, 9 মানে 3 স্কয়ার, 27 মানে 3 কিউব, 81 মানে 3 টু দি পাওয়ার 4 ডট 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 ডট। আর একটা জিনিস কি তোমরা জানো, 1 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0। কে কে জানো একটু বলো? আগে এই জিনিসটা কে কে ধরতে পারছো যে 1 মানে 3 টু দি পাওয়ার 0, 3 মানে 3 টু দি পাওয়ার উপরে কিছু নাই মানে পাওয়ার, মনে মনে 1 আছে, 9 মানে 3 স্কয়ার। আগে বুঝতে হবে, আগে বলো এইটা কে কে ধরতে পারছো একটু ঠান্ডা মাথায় বলো। 27 মানে 3 কিউব, 81 মানে 3 টু দি পাওয়ার 4, আগে বলো এই জিনিসটা কে কে ধরতে পারছো? ধরতে পারছো? এবার জিনিস খেয়াল করে দেখো তো, একজন অ্যান্সার বলছো 3 টু দি পাওয়ার n, না 3 টু দি পাওয়ার n হবে না। কারণ কি দেখো, প্রথম পদে পাওয়ার হচ্ছে 0, দ্বিতীয় পদে পাওয়ার 1, তৃতীয় পদে পাওয়ার 2, চতুর্থ পদে পাওয়ার 3, পঞ্চম পদে পাওয়ার 4। তার মানে যততম পদ পাওয়ারটা তার চেয়ে 1 ছোট। ঠান্ডা মাথায় বুঝছো, খেয়াল করে দেখো। ওয়েট, তুমি যদি এখানে 100তম পদ বাইর করো, ধরো 100তম পদ, 100তম পদ, তাহলে হবে 3 টু দি পাওয়ার 99। ভালো মতো বুঝছো। দেখো প্রথম পদে পাওয়ার 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, মানে যততম পদ পাওয়ার তার চেয়ে 1 কম। তাহলে 100তম পদ হলে পাওয়ার হবে 3 টু দি পাওয়ার 99। তাহলে n তম পদ কত হবে? 3 টু দি পাওয়ার যততম পদ তার চেয়ে 1 কম, n মাইনাস 1। কে কে বুঝছো বলো? এইটা হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। বলো এটা বুঝতে পারলে আজকের ক্লাসে ঘটনা শেষ, মানে অনুক্রমের ঘটনা এতটুকু বুঝলেই হবে আপাতত। বলো দেখো ভাইয়া, তুমি প্রথম পদে পাওয়ার কত বসাইতে হবে? 3 টু দি পাওয়ার 0। তাহলে দেখো প্রথম পদ, প্রথম পদে n এর মান কত? 1। দেখো 1 মাইনাস 1 মানে 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1। দ্বিতীয় পদে n এর মান কত? 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3। তৃতীয় পদে n এর মান কত? 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 স্কয়ার মানে 9। কে কে বুঝছো বলো? পাওয়ার 1 কম। কে কে বুঝছো? ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় কে কে বুঝছো বলো? কে কে বুঝছো বলো? একদম ভেরি সিম্পল। তাহলে বলো তো এটা কি হবে? এটা কি হবে বলো? দেখো এটা কি হবে বলো? অ্যান্সার বলো। দেখো 1, 4, 16, 64, এটার অ্যান্সার কি হবে বলো? বলো 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 দেখি। এটা সাধারণ পদটা কি হবে? যেখানে বক্স দিয়ে রাখলাম, বলো। দেখো 1 মানে কি? 4 টু দি পাওয়ার 0। দেখো এখানে 4 গুণ হচ্ছে 4, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 1। 16 মানে 4 স্কয়ার, 64 মানে 4 কিউব, কমা ডট 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 ডট। তো খেয়াল করে দেখো এটা কি হবে? 4 টু দি পাওয়ার n মাইনাস 1। কথা বুঝছো? দেখো 4 এর উপরে পাওয়ার 0, 4 এর উপরে 1, 4 এর উপরে পাওয়ার 2, 4 এর উপরে পাওয়ার 3, যততম পদ পাওয়ারটা তার চেয়ে 1 ছোট। তাহলে এটা হবে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 4 টু দি পাওয়ার n, 4 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি সবাই বুঝতে পারছো। একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, গুড। এইবার আসো এই জিনিসগুলোকে যদি উল্টায় দেয়, উল্টায় দেখি এরকম। ধরো আমরা একটু আগে শিখলাম না বিজোড় গুলা, ধরো এই যে 1, 3, 5, 7, 9 ডট ডট ডট, এটা শিখে আসলাম না? মনে আছে? এটা কি ছিল বলো? 2n মাইনাস 1।
আচ্ছা এবার বলো তো, যদি আমি এইগুলাকে সব উল্টায় দিই, ধরো 1 কে উল্টায় দিলে তো 1, 1 কে উল্টায় দিলে 1, 3 কে উল্টায় দিলে 1/3, 5 কে উল্টে দিলে 1/5, 7 কে উল্টে দিলে 1/7। বলো তো এবার এটা কি হবে, এটার অনুক্রম কি হবে বলো তো? উল্টায় দিলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, দেখো সবগুলোর উপরে 1 আছে, 1 এর উপরে কিছু নাই মানে তো মনে মনে 1। দেখো এই সবগুলা কিন্তু লবে, লবে কিন্তু সবগুলা 1, লবে কিন্তু কোনো চেঞ্জ নাই, তো সবগুলা লব কিন্তু সেম সেম 1ই থাকবে, লবে কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা হচ্ছে কোথায়? হরে, যে এখানে হরে কিছু নাই মানে মনে মনে 1, 1 3 5 7, তো 1 3 5 7 ডট ডট ডট, এটা সাধারণ ফরম্যাট কি 2n-1, জাস্ট নিচে বসবে 2n-1, উপরে 1ই থাকবে, বুঝছো? উপরে সবগুলা যেহেতু 1 আছে তাহলে সাধারণ ফরম্যাটে 1 থাকবে। এবার তুমি এখানে n এর জায়গায় 1 বসাও, দেখো প্রথম পদ n এর জায়গায় 1, 2 1 এ 2 মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 1। তারপর তুমি দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ এখানে n এর মান কত 2, বসাও 2 দুগুণে 4 মাইনাস 1 3, 1/3। এই যে বুঝতে পারছো ব্যাপারটা খুবই সিম্পল, একদম একদম সিম্পল ব্যাপার। তাহলে আমাকে বলো, পরীক্ষায় এই ধরনের কোনো ফরম্যাট যদি আসে তুমি কি সাধারণ পদটা লিখতে পারবা? এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে অবশ্য অপশন টেস্ট করে ফেলা, আগে আমরা শিখি। এমসিকিউতে তুমি অপশন টেস্ট করেও ম্যাথ করে ফেলতে পারবা, আগামী ক্লাসে দেখবো। আপাতত আমরা কোনো চুরি বুদ্ধি না শিখি, অপশন টেস্ট করা তো একটা চুরি বুদ্ধি টাইপের। তো এখন তুমি আগে ধরো যে আমি তোমাকে ডিরেক্ট এরকম একটা ফরম্যাট দিলাম, দেখে লিখতে পারবে কিনা, আবার দাঁড়াও একটু চেক করি কয়জন বুঝছে, কয়জন বুঝছে একটু চেক করি, দেখি তো এটা কে কে পারে। ধরো 1, ওয়েট দাঁড়াও, কি লিখি? আচ্ছা এই সহজটাই লিখি, তোমাদের বইয়ে যেটা আছে এরকম একটা 1/2, 2/3, 3/4। বলো তো এটার এটার টার্মটা কি হবে? 4/5, 5/6 ডট 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 ডট। এইটার কমন ফরম্যাটটা কি হবে বলো? দেখো বলো, 1/2, 2/3, 3/4, 4/5 কি হবে বলো? দেখো উপরেরটা 1 2 3 4 নর্মাল n তম পদ চলতেছে n, নিচেরটা তার সাথে 1 বড়। দেখো 1 নাম্বার পদে উপরে 1, নিচে তার সাথে 1 বেশি, 2 নাম্বার পদে উপরে 2, নিচে তার সাথে 1 বেশি, 3 নাম্বার পদে উপরে 3, নিচে তার সাথে 1 বেশি। তাইলে এটার ঘটনা কি করবে? উপরে হবে n, n তম পদে n, দেখো এক প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তাহলে পঞ্চম পদে 5, ষষ্ঠ পদে 6, মানে লবেরটা জাস্ট n। আর হরে কি তার সাথে 1 বেশি, দেখো 1 এর সাথে 1 বেশি 2, 2 এর সাথে 1 বেশি 3, 3 এর সাথে 1 বেশি 4, এটা হবে n+1। একদম সিম্পল ব্যাপার, হ্যাঁ একদম সিম্পল ব্যাপার, এটা সবাই পারবা। এখন এতটুক তোমরা পারবে, এতটুক বোঝার মতো ব্যবস্থা হয়ে গেছে ছোট্ট বন্ধুরা, তাই না? আচ্ছা এবার আসে উল্টা জিনিস। উল্টা জিনিস কি? ধরো এই যে দেখো ব্যাপারটা খুবই সহজ। ধরো তোমাকে এবার সাধারণ পদ দিয়ে দিছে, ধরো পরীক্ষায় এই ম্যাথগুলো দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমাকে এইরকম অনুক্রম দেওয়া আছে, তোমাকে বললো যে সাধারণ পদটা লিখো, অথবা এটা বেশি সহজ যে সাধারণ পদ দেয়া আছে, সাধারণ পদ দেয়া আছে তোমাকে বলছে তুমি অনুক্রমগুলো নির্ণয় করো, এটা বেশি সহজ। খেয়াল করে দেখো এটা আসলে একদম বেশি সহজ। যেমন এইটা প্রথমটা দেখো, প্রথমটা 1 নম্বরটা লিখি, দেখো 1 নম্বরটা অনুক্রমটা বের করবো, দেখো n-1 নিচে n+1। দেখো যখন n এর মান 1, ওয়েট আমি আগে দেখো ভাগ চিহ্নগুলো দিয়ে দিই, 4টা পদ লিখলেই হয়, 4টা লিখলে 5টাও দিতে পারো, 4টা লিখলে হবে। দেখো খেয়াল করে দেখো n এর মান প্রথম পদ, এই যে এখানে প্রথম পদ, প্রথম পদে n এর মান কত 1, তাহলে 1 - 1 মানে 0, 1 - 1 0, 1+1 মানে 2, তো 0 কে 2 দিয়ে ভাগ করলে তো 0, এটা তো সবাই জানি, 0 কে 2 দিয়ে ভাগ করলে কত 0। তারপরে n এর মান যখন 2, 2 থেকে 1 বিয়োগ, নিচে 2 যোগ 1, 2 যোগ 1, দেখো তুমি একবারে লিখে ফেলো, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, 2 আর 1 এ 3, তাহলে 1/3, 1/3, 1/3। খেয়াল করে দেখো এটা হচ্ছে দ্বিতীয় পদ। তারপর তৃতীয় পদ, তৃতীয় পদ 3 - 1 2, 3 আর 1 4, তাহলে কত 2/4 মানে 1/2, একবার লিখে ফেলো 1/2। এই কে কে বুঝছো? 1/2। তারপর 4 নম্বর পদ, 4 নম্বর পদ 4 - 1 3, 4 আর 1 এ 5। এই বাকিগুলা পারবা না? বলো তো বাকিগুলা পারবা না? কে কে পারবা?
খুবই সিম্পল। দেখো 4 নম্বর পদে 4 থেকে 1 গেলে 3, নিচে 4 আর 1 5, বাকিটা একদম। ধরো এরপরে পদ, এটা কত 5 নম্বর পদ, 5 নম্বর পদ, 5 থেকে 1 গেলে 4, 5 আর 1 6, তো 4/6 কাটাকাটি করে দাও। 4/6 মানে কত 2/3, 2/3 শেষ। একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এইবার আসো 2 নম্বরে। 2 নাম্বারটা বলো এটা কি হবে দেখো। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা +1 হয়ে যায়, কে কে জানো? সামনে তো প্লাস লিখতে হয় না, শুধু 1 লিখলেই হবে। আর যদি -1 এর উপর পাওয়ার বিজোড় সংখ্যা থাকে, বিজোড়, তখন কি হবে? মাইনাসই থাকবে। এটা কে কে জানো একটু বলো তো? -1 এর উপর পাওয়ার জোড় হইলে +1 হয়ে যায়, মাইনাস থাকে কখন? যখন বিজোড় হয় পাওয়ার, তখন মাইনাসই থাকে। এটা তোমরা জানো, সূচক লগারিদমে পড়ছো। এবারে এখানে আসো, দেখো মনে মনে চিন্তা করো, প্রথম পদ, প্রথম পদে n এর মান কত 1, দেখো n এর জায়গায় বসাও 1, 1 আর 1 যোগ করলে 2, তাহলে -1 এর উপর পাওয়ার 2 মানে জোড় সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস। এবার এখানে 1, 1 আর 1 2, 1/2, তাহলে প্রথম পদে 1/2, কে কে বুঝছো? দেখো ঠান্ডা মাথায়, প্রথম পদ মানে n এর মান 1 নম্বর পদ, তাহলে 1 বসালে 1 আর 1 2, -1 এর উপর পাওয়ার জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে +1। তো +1 দিয়ে তো আসলে গুণ করে লাভ নাই, প্লাসই থাক, মানে জাস্ট এইটা বসালেই হচ্ছে। উপরে 1, n এর মান 1, 1 আর 1 2, শেষ। এইবার 2 নম্বর পদ দেখো, এখানে 2 নম্বর পদ, এখানে n এর মান কত 2, মনে মনে চিন্তা করো, মনে মনে এটা লিখতে হবে, n এর মান 2। এবার দেখো n এর মান 2, ঠান্ডা মাথায় যখন n এর মান তুমি 2 বসাবা, 2 আর 1 যোগ করলে 3, -1 এর উপর পাওয়ার 3, দেখো -1 এর উপর পাওয়ার কত 3, বিজোড় সংখ্যা। তারপরে এখানে n এর মান কত 2, 2 আর 1 যোগ করলে 3, দেখো -1 এর উপর পাওয়ার বিজোড় সংখ্যা মানে কি মাইনাস হয়ে যাবে, তো সামনে মাইনাস হয়ে যাবে, জাস্ট -2/3। কে কে বুঝছো বলো? এইটা হবে -2/3। তারপরের পদটা, এখানে কত n এর মান 3, এগুলো মনে মনে, n এর মান এখানে কত 3, n এর মান 3। এবার আবার মনে মনে বসাই দিই, দেখো এগুলো মনে মনে বসাই দিবে। n এর মান যখন 3 নম্বর পদ, 3 নম্বর পদ, 3 আর 1 যোগ করলে 4, -1 এর পাওয়ার জোড় সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে 3, নিচে 3 আর 1 4, তাহলে 3/4। বলো তো সবাই বুঝছো কিনা? বাকিগুলা তোমরা নিজেরা পারবা, বাকিগুলো তোমরা মিনিমাম 4টা লিখে দিও, 4টা পদ লিখে দিও, ক্লিয়ার? বলো তাহলে, বলো তো এটা কে কে পারবা? ভাই এটা বেশি সহজ, খালি n এর মান বসানো। তুমি 4টা বা 5টা, মিনিমাম 4টা লিখবা, 5টা লিখলে আরো ভালো, 5টা লিখে দিলাম, বেশি সহজ না ভাই। প্রথমে n এর মান 0, সরি 0 না তো, 1 নম্বর পদ। আমরা গণনা শুরু করবো পদের সংখ্যা, পদের সংখ্যা তো 1 থেকে শুরু হবে। যেমন এটা পদের মানটা 0, বাট পদ এটা কত নম্বর পদ? 1 নম্বর পদ। এখানে কিন্তু n এর মান 1, এটা 2 নম্বর পদ, n এর মান 2। তো তুমি 5টা বাইর করে দিও। এরকম যদি আসে, তুমি n এর মান 1 2 3 4, 5টা বসে মিনিমাম 5টা বাইর করে দিও, মিনিমাম 5টা বাইর করে দিবা, ঠিক আছে? তো তোমাদের বইয়ের এই ম্যাথগুলো এখন হাউস ওয়াইফ, কে কে পারবা বলো? দেখ ভাই, যে দেখো খেয়াল করে দেখো, তোমাদের বইয়ে দেখো এই যে সুন্দর মতো আলোচনা করছে, 1 2 3 4 ডট 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 ডট। দেখো এটা n তম পদটা কি হবে? নরমাল n। যদি জোড় সংখ্যা হয় 2 4 6 8, সেটা হবে 2n, কারণ ডাবল আসতেছে, রাইট? তারপরে এখানে বলছে অনুক্রম, ইংলিশ কি সিকোয়েন্স, এগুলো জানো, এই যে দেখো খুব সহজ সহজ, এগুলো সব আমি দেখাইছি। তারপরে এই যে এইগুলা বাড়ির কাজ, কে কে পারবা? দেখো ভাইয়া, যদি তোমাকে সাধারণ পদ দিয়ে দেয়, সাধারণ পদ দিয়ে তোমাকে অনুক্রমটা লিখতে বলে, তুমি অন্তত মিনিমাম 5টা পদ লিখবা। n এর মান প্রথম পদে n এর মান 1, দ্বিতীয় পদে n এর মান 2। এই যে দেখো, এই যে 1 2 3 4 5 6। ভাইয়া সাধারণ পদ দেওয়া থাকলে জিনিসটা খুবই সিম্পল, জাস্ট তুমি n এর মান প্রথমে 1 বসাবা, প্রথম পদ পাবা 2 3 4 5, 5টা পদ বসায় পরে ডট 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 দিয়ে লিখে দিলেই হয়ে যাবে, অনুক্রমটা পাইলেই হয়ে যাবে কাজ, ঠিক আছে? আচ্ছা এইবার আসো ধারা। তাহলে আমরা দেখলাম যে অনুক্রম গুলাকে যখন আমরা যোগ আকারে লিখি, মানে ওই পদগুলোকে ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ আকারে লিখলে সেটাকে আমরা বলি ধারা। তো ধারা আমরা পড়বো 2 রকমের, আমরা দেখছি একটু আগে। আমরা টোটাল ধারা 2 রকমের আছে, একটা সাধারণ গণিতে,
একটা হচ্ছে হায়ার ম্যাথে বা উচ্চতর গণিতে। সাধারণ গণিতে আমরা পড়বো এই যে দেখো সসীম ধারা। সসীম ধারা, পদের সংখ্যা কি সসীম সংখ্যক, মানে গুণে শেষ করা যাবে, অসীম সংখ্যক না। তুমি জানবা যে মোট পদ কয়টা আছে, এটা তুমি জানতে পারবা। তো এই সসীম ধারা দুই ধরনের হয়। দেখো এখন আমরা যাব এই সসীম ধারা কয় ধরনের, দেখো এটা আমরা দেখো আমরা তো একটু আগে এটা পড়ে আসছি যে এটা হচ্ছে ধারা, রাইট? কপি করে নিই। আচ্ছা এইবার মুছে দিই। দেখো তো এইটা আমরা দুই ধরনের ধারা জেনারেল ম্যাথে পড়বো। একটা হচ্ছে সমান্তর ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা। দেখো একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই দুইটা আমরা জেনারেল ম্যাথে পড়ব। খেয়াল করে দেখো, সমান্তর ধারা নাম শুনে কি বোঝা যায় বলো তো? সমান্তর মানে অন্তর সমান, মানে সমান সমান করে পারবে। হ্যাঁ, অ্যারিথমেটিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ, এই তো ভেরি গুড। বাংলা নামগুলো জানলে হবে আপাতত, কোনো সমস্যা নাই। সমান্তর ধারা, গুণোত্তর ধারা। দেখো সমান্তর ধারা হচ্ছে সমান সমান করে পারবে অলওয়েজ। যেমন দেখো, ধরো 2 4 6 8, বলো তো এই ধারাটা প্রত্যেকটা পদ থেকে পরের পদটা কত করে বাড়তেছে, একটু বলো তো কত করে বাড়তেছে? 2 2 করে, মানে পাশাপাশি দুইটা পদের অন্তর বা ব্যবধান সমান, এটাকে বলে সমান্তর। সমান্তর, এটাকে সন্ধি বিচ্ছেদ করো তো। এই তোমরা সন্ধি বিচ্ছেদ পড়ছো? সমান্তর মানে কি? সমান অন্তর, সমান অন্তর। অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল বা পার্থক্য। দেখো এই যে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান, দেখো দেখো এই দুটার পার্থক্য কত? 2। এই দুটার পার্থক্য কত? 2। এই দুটার পার্থক্য কত? 2। তো এটাকে কি বলে? এটাকে বলে সমান্তর ধারা। আর একটা উদাহরণ লিখো তো, সমান্তর ধারা একটা উদাহরণ লিখো। গুণোত্তর ধারা আমি পরের পেজে দিচ্ছি। একটা উদাহরণ লিখো। ধরো 1 যোগ 6 যোগ 11 যোগ 16, 16 বলো তো কত করে বাড়তেছে? এখানে অন্তর কত বলো? অন্তর কত? কত করে বাড়তেছে বলো? 1 6 11 16 কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। দেখো এই দেখো এখানে বাড়ছে 5, 6 থেকে 11 হয়েছে, এখানে আরো 5, 11 থেকে 16 হয়েছে, এখানে আরো 5। তো এগুলো হচ্ছে সমান্তর ধারার উদাহরণ। প্রথম পদ থেকে দ্বিতীয় পদ যতটুকু বাড়বে, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ ঠিক ততটুকু বাড়বে, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ ঠিক ততটুকু বাড়বে, সমান সমান করে বাড়বে। এটা হচ্ছে সমান্তর ধারা। আমরা 13.1-এ সমান্তর ধারা পড়বো, এরপরে 13.2-এ পড়বো গুণোত্তর ধারা। এবার আসো, গুণোত্তর ধারা দেখতে কেমন হইতে পারে একটু চিন্তা করো তো। গুণ আকারে বাড়বে, নামের মধ্যেই পরিচয় আছে। দেখো গুণোত্তর, দেখো একদম সহজ উদাহরণ দেব। ধরো 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 16, বলো তো এখানে কি পাশাপাশি দুইটার অন্তর সমান? বলো এই এখানে কি অন্তর সমান বলো? দেখো 1-এর পরে 2 হয়েছে, 2 হয়েছে, বাড়ছে কত? 1। 2-এর পরে 4 হয়েছে, বাড়ছে কত? 2। 4-এর পরে 8, বাড়ছে 4। তো এখানে সমান সমান বাড়ে নাই, এটা সমান্তর ধারা নয়, এটা গুণ আকারে বাড়ছে, গুণোত্তর আকারে বাড়ছে। কিরকম? যে দেখো প্রথমে ছিল 1, সেটা কত হয়েছে? 2 গুণ হয়েছে। দেখো 2 গুণ হয়েছে, 2 1-এ 2। তারপরে এখান থেকে আরো 2 গুণ, 2 2 4, এখানে আরো 2 গুণ, 4 2 8, এখানে আরো 2 গুণ, 8 2 16। কে কে বুঝছো? তার মানে এটা সমান অন্তর আকারে বাড়ে নাই, মানে যোগ আকারে বাড়ে নাই, গুণ আকারে বাড়ছে। কে কে বুঝছো? বলো বলো বলো। দেখো 2 1-এ 2, 2 2 4, 4 2 8, 8 2 16, মানে 2 গুণ আকারে বাড়ছে। এগুলাকে বলে গুণোত্তর ধারা। আরেকটা উদাহরণ লিখো তো, লিখো গুণোত্তর ধারাটা উদাহরণ লিখো। দেখো আমি এখানে পদের সংখ্যা উল্লেখ করি নাই, যদি কেউ এরকম ডট 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 দিয়ে রাখে, ধরো ডট 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 দিয়ে ছেড়ে দিছি, তার মানে এটা অসীম ধারা, পদের সংখ্যা নির্দিষ্ট করা না। বাট আমরা এই অধ্যায়ে পড়বো সসীম ধারা। সসীম ধারাতে লাস্টের পদটা উল্লেখ করা থাকবে, ফিক্স করে দিবে, কোনো চিন্তা কারণে। আপাতত তুমি একটা লিখো, উদাহরণ লিখো, উদাহরণ লিখো। গুণোত্তর ধারাটা উদাহরণ লিখো, লিখো। বলে কেমন হইতে পারে? 3 গুণ আকারে লিখে দাও। 1 3 1-এ 3, 3 3-কে 9, 3 9 27, 3 27 কত? 3 27 কত? 81,
প্লাস ডট 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 ডট। দেখো তুমি তোমার ইচ্ছা মতো লিখো, ইচ্ছা মতো লিখো। দেখো 1 3 1 3, 3 গুণ বাড়ছে, দেখো 3 গুণ, 3 3 9, 3 গুণ বাড়ছে, 3 নং 27 আরো 3 গুণ, 3 27 81 আরো 3 গুণ। বুঝতে পারছো? ওকে ফাইন। তো আমরা 13.1 আমরা আজকে ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন। 13 আমাদের অধ্যায় হচ্ছে 13.1 পড়বো সমান্তর ধারা। 13.1 আমরা কি পড়বো? সমান্তর ধারা, রাইট। তারপর 13.2 আছে গুণোত্তর ধারা। 13.2 আছে গুণোত্তর ধারা। দুইটা মিলেই আমরা পড়বো, দুইটাই পড়বো। এইবার আসো সমান্তর ধারার যে ব্যাপারটা। দেখো ধরো একদম খুবই সিম্পল একটা সমান্তর ধারা। ধরো কিরকম দিই, ধরো এক বিজোড় সংখ্যা লিখি। ধরো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 ডট, ধরো 99 লিখে রাখলাম। 99, এই যে ধারাটা, তার যে প্রথম পদকে লেখা হয় ছোট হাতের এ দিয়ে। এটা অলওয়েজ ছোট হাতের এ দিয়ে লেখা হয়। তুমিও ছোট হাতের এ দিয়ে লিখবা, অন্য কিছু দিয়ে লিখবা না। ভাইয়া সমান্তর ধারার দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অন্তর। প্রথম পদ সাধারণ অন্তর। তো দেখো প্রথম পদ কি এ, কত 1। প্রথম পদকে কি দিয়ে লেখা হয় ভাইয়া? এ দিয়ে লেখা হয় 1। এরপরে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কত করে বাড়তেছে, বলো তো এখানে কত করে বাড়তেছে? সাধারণ অন্তর ইংলিশ হচ্ছে ডিফারেন্স। সাধারণ অন্তর, অন্তর মানে হচ্ছে ইংলিশ হচ্ছে ডিফারেন্স, এই জন্য ছোটদের ডি দিয়ে লেখা হয়। বলো তো এখানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত করে বাড়তেছে? দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ 2 করে বাড়তেছে। কত করে? 2 করে। তো দেখেই বোঝা যাচ্ছে যে 1 পরে 3 হয়েছে 2 বাড়ছে, 3 পরে 5 হয়েছে, 5 পরে 7 হয়েছে। তো এখন সাধারণ পদ বাইর করার বুদ্ধি কি? তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলা, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে তুমি কি পাবা? তুমি সাধারণ অন্তর পাবা। দেখো তো এখানে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 3, 3 থেকে 1 বিয়োগ করো, কত বাড়ছে? 2। তো এটা তো ভাই দেখেই বুঝে ফেলা যায়, এটা কি এইভাবে লেখার দরকার আছে? মানে মেইন কথা হচ্ছে সমান্তর ধারায় তুমি যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ করলে সাধারণ অন্তর পাবা। দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করো 2। মানে এটা আসলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, এটা নেসেসারি না। যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ করবা। বুঝছো? কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা প্রপার্টি সম্পর্কে জানলাম, যে একটা হচ্ছে সাধারণ মানে প্রথম পদ, আর একটা হচ্ছে কি সাধারণ অন্তর। এইবার আরেকটা চমৎকার প্রপার্টি আছে, সেটা হচ্ছে সমান্তর ধারা। খেয়াল করে দেখো, তুমি যে কোনো একটা পদ যদি সিলেক্ট করো, যেমন এই যে এই পদটা, যে কোনো একটা পদকে তুমি যদি সিলেক্ট করো, দেখবা এই পদটা হবে তার আগের পদ এবং পরের পদের গড়। এই তোমরা কি গড় নির্ণয় করা শিখছো? দেখো ভাইয়া সমান্তর ধারার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, সেটা কি? তুমি যে কোনো একটা পদকে যদি সিলেক্ট করো, দেখবা এই পদটা হবে তার আগের পদ এবং পরের পদ, এই দুইটার এভারেজ। দেখো 3 আর 7 যোগ করো, গড় মানে কত? দুইটা জিনিসকে 2 দিয়ে ভাগ। গড় মানে দুইটা জিনিসকে 2 দিয়ে ভাগ করতে হয়, তিনটা জিনিস হলে 3 দিয়ে ভাগ করতে হয়। তো দেখো 3 আর 7 যোগ করো, 2 দিয়ে ভাগ করো, দেখো কত আসছে? এই যে 5। বিশ্বাস হয়েছে? অথবা ধরো তারপরের পদটা কত হবে? 11, সরি 9, আরো কয়েকটা পদ লিখি। দেখো 9 যোগ আকারে লিখতে হবে, তো নাহলে তো অনুক্রম হবে, ধারা হবে না। ডট 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 প্লাস ধরো 99, ওয়েট, লাস্ট পদটা হচ্ছে 99, ওয়েট। এইবার দেখো তুমি ধরো এই 9 কে সিলেক্ট করো। 9 এর আগে আছে কে? 7, পরে আছে কে? 11। দেখো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, মানে এই দুটোর এভারেজ, এই দুটোর এভারেজ করো, দেখো 9 আসবে। দেখো 11 আর 7, 11 আর 7 যোগ করলে হয় 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। তো এই ইম্পর্টেন্ট প্রপার্টিটা মনে থাকবে। তো আমরা 3টা জিনিস শিখলাম। প্রথম পদকে আমরা বলবো ছোট হাতের এ, তারপর সাধারণ অন্তর যত করে বাড়তেছে সেটাকে বলে সাধারণ অন্তর। বের করার নিয়ম হচ্ছে ভাই, এটা তো আসলে আমরা মনে মনে দেখেই বলে ফেলতে পারি যে সাধারণ অন্তর 2 করে বাড়তেছে, বাট ম্যাথমেটিক্যালি আমরা বাংলায় লিখলে এভাবে লিখবো যে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। তুমি লিখতে পারো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা কেউ চাইলে এভাবে লিখতে পারে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ।
যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ যাবে। এরপরে হচ্ছে আরেকটা প্রপার্টি, যে সমান্তর ধারায় যে কোনো পদ ইকুয়াল টু তার আগের পদ এবং পরের পদ, এই দুটার গড়, এই দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন আরেকটা চমৎকার জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, যদি আমি বলি যে একটা সমান্তর ধারা তার প্রথম পদ ধরো এ, দ্বিতীয় পদ না, ধরো সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে কি আমি বলতে পারি যে যদি একটা সমান্তর ধারার, খেয়াল করে দেখো, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, তাইলে আমি কি ধারাটাকে এভাবে লিখতে পারি? বলো, এ প্লাস তারপর একটা ধরো ডি বাড়বে, এ প্লাস ডি, মানে প্রথম পদ এ হইলে তার পরের পদ হবে এ প্লাস ডি, তারপরের পদটা হবে আরো ডি বাড়বে, এটার সাথে আরো ডি যোগ করলে এ প্লাস 2d। একটু বলো তো লিখতে পারি কিনা? তারপরের পদে আরো ডি বাড়বে এ প্লাস 3d। মানে আমার কথা কে কে বুঝতেছে একটু বলো, এভাবে চলতে থাকবে। আমি কি লিখতে পারি? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো। দেখো এই লিখতে পারি যে যদি কোনো একটা সমান্তর ধারার প্রথম পদ ধরো এ এবং সাধারণ অন্তর ডি, তাহলে প্রথম পদটা যদি এ হয়, তারপরের পদটা ডি পরিমাণ বাড়বে অথবা ডি পরিমাণ কমবে, বাড়তেও পারে কমতেও পারে। আমরা আগে বাড়া দিয়ে শিখলাম যে এ প্লাস ডি, আগেরটার সাথে ডি পরিমাণ বাড়ছে, তারপরেরটা এ প্লাস 2d, আরো ডি পরিমাণ বাড়ছে। দেখো আগে ছিল এ প্লাস ডি, এর সাথে আরো যদি তুমি ডি যোগ করো, ডি আর ডি যোগ করলে 2d হবে, এটার সাথে আরো ডি যোগ করলে 3d, তারপরে এ প্লাস 4d, এ প্লাস 5d, এভাবে চলবে। আমরা খুব সহজে বুঝতে পারছি। এইবার যে জিনিসটা আমি বাইর করবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, কমন একটা ফরম্যাট বাইর করবো। কমন একটা ফরম্যাট দেখো, সেটা হচ্ছে আমি কি এনতে বলতে পারি যে এখানে খেয়াল করে দেখো, প্রথম পদ এ, ওয়েট দেখো একটু ভালো মতো বোঝো, প্রথম পদ কত এ, দ্বিতীয় পদ কত বলো এ প্লাস ডি, খেয়াল করে দেখো এ প্লাস ডি, তৃতীয় পদ কত এ প্লাস 2d, আরেকটা লিখি দেখো, চতুর্থ পদ কত এ প্লাস 3d। এবার এটা মুছা দিলাম, দাঁড়াও আগে তোমাকে আমি বুঝাই ঘটনা কি একটু বড় কইরা, এটা তো আগের পেজে লিখছি। তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, যে এই ধারার 10তম পদ কত হবে? কে কে আইডেন্টিফাই করতে পারো বলো তো? ভাই আমরা ধারা শিখতেছি, অনুক্রম শিখতেছি কেন? একটা কমন প্যাটার্নের মাধ্যমে, যেটা আমি চাইলে যে কোনো পদের মান কত লিখে ফেলতে পারি। খেয়াল করে দেখো, প্রথম পদ এটার মান হচ্ছে এ, তার সাথে ডি নাই, দেখো এই সবগুলোর সাথে ডি যোগ আকারে আছে, এটার মধ্যে নাই। আচ্ছা নাই মানে কি আমি এভাবে লিখতে পারি না? এ প্লাস 0 ইন্টু ডি। দেখো ভাইয়া, তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বাকি সবগুলোর মধ্যে ডি আছে, এটার মধ্যে ডি নাই, তার মনে কষ্ট, সে ধরো মনের মধ্যে কষ্ট নিয়ে বসে আছে। আমরা তাকে বললাম কষ্ট নিও না, যাও তোমার সাথে আমি ডি যোগ করে দিলাম, জাস্ট 0 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা এবার দেখো, প্রথম পদের ডি এর সাথে 0 গুণ, দ্বিতীয় পদে এখানে শুধু ডি মানে কি 1 ইন্টু ডি, রাইট? তাহলে দ্বিতীয় পদে 1 ইন্টু ডি, দেখো তৃতীয় পদে 2 ইন্টু ডি, চতুর্থ পদে 3 ইন্টু ডি, 3 ইন্টু ডি। খেয়াল করে দেখো, তার মানে ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে যততম পদ তার চাইতে এক কম ডি এর সামনে সহগ। দেখো সবগুলোর সামনে এ আছে, তাহলে কি আমি লিখতে পারি বলো? আমি যদি বলি 10ম পদ, 10তম পদ কে কে বুঝছো? এ প্লাস, দেখো 4 নাম্বার পদে হচ্ছে 3d, 3 নাম্বার পদে 2d, যততম পদ তার চাইতে এক কম, তাহলে এখানে হবে 9d। কে কে বুঝছো? যদি বলি 100তম পদ, উত্তর হবে এ প্লাস 99d। ঘটনা কে কে বুঝে ফেলছো বলো? ভাই এগুলা কিছু কিছু তোমার মনে রাখতে হবে না, এমনি মনে থাকবে, কারণ এগুলো একদম সহজ বাংলা হিসাব, বাংলা হিসাব। তাহলে বলো তো n তম পদ কত হবে বলো? n তম পদ একটা কমন ফরম্যাট, কারণ পরীক্ষায় তো ভাইয়া 10তম পদও চাইতে পারে, 100তম পদও চাইতে পারে, 500তম পদও চাইতে পারে, আমি তো জানি না কততম পদ চাইবে। আমি জাস্ট একটা কমন ফরম্যাট বের করব, যে এই যে ধারাটা সমান্তর ধারা, যার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তার n তম পদ, খেয়াল করে দেখো যততম পদ তার চেয়ে এক কম,
হবে ডি এর সামনে সহগ, তাহলে এটা হবে এ প্লাস এন এর বেলায় হবে এন এর চেয়ে এক কম, এন এর থেকে এক কম মানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কে কে বুঝছো বলো? এইটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা হচ্ছে এন তম পদ, এন তম পদের সূত্র। দেখো তার মানে যদি কোনো একটা সমান্তর ধারার প্রথম পদ হয় এ, প্রথম পদকে আমরা অলওয়েজ এ ধরবো, সাধারণ অন্তরকে ধরবো ডি। তো এই দুইটা ইনফরমেশন প্রশ্নে যে ধারাটা থাকবে সেখান থেকে আমরা শুরুতে বের করে নিব, প্রথম পদ এবং সাধারণ অন্তর। তারপর তোমাকে ওই ধারার যে কোনো নাম্বারের পদ, দশম পদ, 20তম, 50তম, 1000তম, 2000তম, 3000তম, যে কোনো পদ যদি বের করতে বলে তুমি ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবে না, একদম জাদুর মতো, একদম জাদু দেখাই বলবো যে জাদু, এই যে 100তম পদ, এই যে 200তম পদ, এই যে 300তম পদ। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, আমরা সহজ জিনিস দিয়ে উদাহরণ দিই, খেয়াল করে দেখো। ওয়েট, ধরো এই যে আমি একটা ধারা লিখছিলাম 1 3 5 7 9 11, তার লাস্টের পদটা যদি 99 হয়, বলো তো এর 99 নাম্বার মানে এই পদটা 99, এটা কততম পদ? দেখো প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 3, এই দেখো 1 2 3 4 5 6, এমনি গুনতে থাকলে কততম পদ হবে 99? বলো তো, এভাবে গুনতে থাকলে দেখো প্রথম পদে হচ্ছে 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদে 5, 1 2 3 4 5 6 7 8 9 10, এমনি গুনতে গুনতে কত নাম্বার পদে গিয়ে তুমি 99 পাবা? এইটা এবার আমি তোমাকে বাইর করে দেখাই, তোমার লেখার দরকার নেই। ধরো তোমার লেখার দরকার নেই, তুমি এটা মনে মনে চিন্তা করে ফেলতে পারো ঘটনা কি, আসলে ঘটনা কি তুমি এটা তো মনে মনে বাইর করে ফেলতে পারো। আমি তোমাকে বাইর করে দেখাই যে ব্যাপারটা আসলে কি। ধরো 1, একটু মনে মনে চিন্তা করো তো কত হবে, 5 7 প্লাস ডট 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 প্লাস 99। দেখো এই 100 কেমনে হবে বোকা? দেখো এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1। বলো সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কত? 2 করে পারতেছে 2। তাইলে দেখো আমি ধরলাম এন তম পদ হচ্ছে 99। কততম পদ ধরলাম? এন তম পদ ধরলাম, এন তম পদ হচ্ছে 99। তাহলে প্রশ্ন মতে দেখো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি কত? 99। আমি তোমাকে কি প্রশ্ন করছি? তোমাকে আমি জিজ্ঞেস করছি যে কততম পদে গিয়ে তুমি 99 পাবা। এটা তো দেখেই বুঝে ফেলে যে অ্যান্সার কত, একটু মনে মনে চিন্তা করো। দেখো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান কত? 99। তাহলে এর মান কত? 1 প্লাস এন মাইনাস 1, এন তো আমরা বাইর করবো, এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত? সাধারণ অন্তর। কত করে পারছে? 2 করে পারছে, ইকুয়াল টু 99। এবার দেখো 99 থেকে 1 গেলে কত? 98। 2 দিয়ে ভাগ করলে কত? 49 আর 1 50। দেখো মনে মনে তো হিসাব করে ফেলা যায় ভাই, 50তম পদ, এটা তো বুঝাই যায়। 1 থেকে শুরু হয়েছে, 1 3 5 7 9 11 ডট 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 চলতে থাকবে, তুমি 50তম পদে গিয়ে 99 পাবা। তো মনে মনেই বোঝা যায়। তারপরে তুমি ক্যালকুলেশন করে দেখো, এই দেখো 99 থেকে যদি তুমি 1 বিয়োগ করো 98, তারপর 2 দিয়ে ভাগ করো 49, তারপর মাইনাস 1 ওই পাশে গিয়ে যোগ হবে 49 আর 1 যোগ করলে কত? 50। ঠান্ডা মাথায়, যারা বুঝো না অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি তোমাকে আগে ধরো নতুন একটা উদাহরণ দিয়ে দেখা, এটা তো আগের উদাহরণটা। ওয়েট, এই যে দেখো এবার আগে বলো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এটা তো খুবই কমন জিনিস, আমি তোমাকে যেভাবে শিখাইছি এবার তো এটা মুখস্থ রাখা লাগবে না, দেখতেই তো পাচ্ছ। যততম পদ ডি এর সামনে তার সাথে 1 কম গুণ হয়, তো 10 নম্বর পদে 9 দিয়ে গুণ হয়, 100 নম্বর পদে 99, তাহলে এন তম পদে কত? n মাইনাস 1। এ প্লাস ডি এর সামনে সহগ হবে এন এর চেয়ে 1 কম, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইবার খেয়াল করে দেখো, তো এটা আমরা মনে রাখবো যে সমান্তর ধারা যার সাধারণ মানে প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, তার n তম পদ হচ্ছে এইটা এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইবার বলো, ধরো 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 ডট, এই ধারাটার বলো 50তম পদের মান কত? 50তম পদের মান কত বলো? এই ধারার 50তম পদের মান কত বলো? আগেরটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এইবার তুমি আগে এইটা করো। 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10, আগে বলো এটা কেমন ধারা?
অবশ্যই এটা একটা সমান্তর ধারা। কারণ কি দেখো 3 করে বাড়তেছে। তাহলে প্রথম পদ লিখবা, প্রথম পদ এর মান কত 1। তারপর সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে, দেখো 4 থেকে 1 গেলে 3, 7 থেকে 4 গেলেও 3, 10 থেকে 7 গেলেও 3, তো যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করো 3। তাহলে এইবার তোমাকে বলছে 50তম পদের মান, ধরো এন এর মান কত 50 বলে দিছে, তোমাকে পদের নাম্বার বলে দিছে যে 50তম পদ, তাহলে এন এর মান কত 50 বের করো। কত? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, কত হবে? এ হচ্ছে 1 প্লাস এন মাইনাস 1, এন হচ্ছে 50, তাহলে 50 থেকে 1 বিয়োগ করলে 49 ইন্টু ডি কত? ডি হচ্ছে 3। তাহলে বলো কত হবে? বলো 3 ইন্টু 49 কত? 147, আর 1 যোগ করলে 148। এই বুঝছো? তো এখন এখান থেকে পরীক্ষায় দুইটা টাইপের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যে এইটা তোমাকে এন এর মান দেয়া আছে, তোমাকে বললো যে 50তম পদের মান কত। ধরো তোমাকে বলে দিল যে এই ধারার 50তম পদের মান কত, 100তম পদের মান কত, 200তম পদের মান কত, তোমাকে পদের মানটা বের করতে হইতে পারে। অথবা উল্টা প্রশ্ন, উল্টা প্রশ্ন কি, যে তোমাকে পদের মান দেওয়া আছে, পদের মান হচ্ছে 99, তোমাকে বলবে কততম পদ। দেখাচ্ছি, ওয়েট। উল্টা প্রশ্ন হইতে পারে। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো, উল্টা জিনিসটা, এটার উল্টাটা আরেকটা লিখে দিই দেখো। মানে তোমাকে এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, যে তোমাকে বলতে পারে যে 50তম পদের মান বা 100তম বা 200তম, মানে এন এর মান দিয়ে দিবে তোমাকে, যে এন এর মান দিয়ে দিবে, এইটা দিয়ে বলবে যে পদের মানটা বের করো। আবার উল্টা জিনিস আরেকটা দেখো, উল্টা জিনিস প্রশ্ন এখানে দেওয়া আছে, এই যে দেখো, এই যে উল্টা প্রশ্ন দেখো, এই যে এই প্রশ্নটা আসতে পারে। এই যে একটা ধারা, সমান্তর ধারা, তোমাকে বলছে ধারাটির কোন পদ 383, মানে পদের মান দেওয়া আছে, তোমাকে বলছে কোন পদ, কোন পদ মানে কততম পদ, মানে এন এর মান হোয়াট। বুঝছো কথা? দুইটা প্রশ্ন আসতে পারে, যে তোমাকে বলতে পারে যে এন এর মান 20, মানে 20তম পদ বের করো, 30তম পদ বের করো, সেক্ষেত্রে এন এর মান দেওয়া আছে, তোমাকে বলছে পদের মানটা বের করো। আর উল্টা প্রশ্ন হচ্ছে তোমাকে পদের মান দেওয়া আছে 383, তোমাকে বলছে কততম পদ হচ্ছে 383, এন এর মান বের করো। করো। দুইটা ইনফরমেশন আগে লাগবে, একটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ এর মান হচ্ছে 5, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, সাধারণ অন্তর, সাধারণ অন্তর দ্বিতীয় থেকে প্রথম পদ বিয়োগ, দেখো 8 থেকে 5 বিয়োগ করে দেখো 3, আবার 11 থেকে 8 বিয়োগ করলো 3, দেখো 14 থেকে 11 বিয়োগ করলো 3, মানে এটা কি সমান্তর ধারা 3। তোমাকে বলছে এবার কোন পদ 383, তুমি লিখো, তুমি বাংলায় ধরো, লিখলে এভাবে ধরি এন তম পদ 383, তাহলে প্রশ্ন মতে এন তম পদ মানে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান দেওয়া আছে কত 383। দেখো এন তম পদের মান এ প্লাস এন মাইনাস 1, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই পদের মান দেওয়া আছে কত 383। তোমার বাইর করতে হবে কি, বাইর করতে হবে এন এর মান। তাহলে এ এর মান বসাও 5, এ বসাও, বাকিটা নিজেরা করো, প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 383। এবার ক্যালকুলেশন করে বলো তো এন এর মান কত আসে। আমার ক্যালকুলেটর কোথায়, এই ক্যালকুলেটর কই রাখলাম, পাইছি পাইছি, এখানে আছে। এই বলো কত আসে। 383 থেকে প্রথমে বিয়োগ হবে 5, 5 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, ইকুয়াল টু, তারপর 3 দিয়ে হবে ভাগ, তারপর মাইনাস 1 ওই পাশে গিয়ে হবে যোগ, 127। সবাই কি বুঝছো? যতটুক পড়াইছি একটু বলো তো, যতটুক পড়াইলাম অতটুকু কে কে বুঝছো? যে এই টাইপ থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, এর বাইরে কিছু আসতে পারবে না। আইদার তোমাকে বলবে যে একটা সমান্তর ধারার, তোমাকে বললো যে 50তম পদের মান বের করো, অথবা 100তম, যদি 50তম বলে তাহলে এন এর মান 50, 100তম বললে এন এর মান 100, যততম পদ বলবে এন এর মানটা জাস্ট এই সূত্রে বসাবা, তুমি পদ পেয়ে যাবা। আর যদি পদের মান দিয়ে বলে যে কততম পদ বা কোন পদ এইটা, তুমি জাস্ট এন এর মানটা বাইর করবা, এই সূত্রে বসে এন এর মানটা বাইর করবা। এখন কয়েকটা এমসিকিউ আমরা মেইনলি আগামী ক্লাসে এই অধ্যায়ের ম্যাথ শুরু করব। আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমরা জাস্ট আজকে ক্লাসে কি করলাম, ইন্ট্রোডাকশন। আজকে ক্লাসে আমরা কিন্তু কিছুই পড়ি নাই, জাস্ট ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন পড়ছি। এবার বলো তো এটা অ্যান্সার কি? দেখো এটা কমতেছে, 14, 10, 6, 2। বলো সাধারণ অন্তর কত? ভাইয়া সমান্তর ধারা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে, জাস্ট পাশাপাশি দুইটা পদের ব্যবধান হবে সমান।
তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবে। দেখো এখানে অনেকে কিন্তু ভুল করবে, অনেকে বলবে 4 করে কমতেছে, উত্তর 4 না। সাধারণ অন্তর খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। 10 থেকে 14 বিয়োগ -4, কিন্তু দেখো উত্তর কিন্তু -4, মানে কমতেছে। এই যে কমতেছে মানে কি, কমতেছে মানে বিয়োগ হচ্ছে, মানে মাইনাস হচ্ছে। এই যে উত্তরে কিন্তু মাইনাস থাকবে। যদি বাড়তে থাকতো তাহলে উত্তর হতো +4। অনেকে কিন্তু এটা +4 দেখাবে না ভাইয়া, খেয়াল করে দেখো, সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, মানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। দেখো 10 থেকে 14 বিয়োগ করলে কত, -4, অথবা 6 থেকে 10 বিয়োগ করো -4, 2 থেকে 6 বিয়োগ করো -4। তো এখানে এই ধারাটাতে 4 করে কমতেছে, তো কমতেছে মানে মাইনাস, এই যে -4, বুঝছো? ভুল করা যাবে না। এবার এটা বলো, এটার সাধারণত দেখো কনফিউজিং জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষায় আসে, যদিও বেশি সহজ, এগুলো তো কনফিউজিং কিছু না। দেখো তোমাকে যখন বলবে সাধারণ অন্তর, ভাই আমরা তো জানি সাধারণ অন্তর কি, সমান্তর ধারার হয়। তুমি কি করবা, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবে। এই তো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রথম পদ হচ্ছে -16। খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তো মাইনাস প্রথম পদ, মাইনাসে মানে প্লাস হয়ে যাবে, -8 মাইনাসে মাইনাসে +16 মানে 8। তো এখানে কিন্তু 8 করে আসলে বাড়তেছে। এখানে দেখো -16 থেকে -8 কিন্তু বড়, 8 করে বাড়ছে। তারপর -8 থেকে 0 হয়েছে, আরো 8 বাড়ছে। আচ্ছা বলো তো পরের পদটা কত হবে ছোট্ট বন্ধুরা, বলো তো এখানে 0-র পরে কত হবে, বলো 0-র পরে কত হবে, আরো 8 বাড়বে। তো 0-র পরে হবে 8, আরো 8 বাড়বে 16, তারপরে আরো 8 বাড়বে 24, তারপরে 32। বুঝছো কথা? খুবই সিম্পল, খুবই সিম্পল। তারপরে এই এমসিকিউটা বলো তো কে পারবা? শেষ, আমাদের ক্লাস আজকে শেষ। ABCD সমান্তর ধারার 4টা ক্রমিক পথ, ABCD 4টা ক্রমিক পথ হলে নিচের কোনটি সঠিক? এই দেখো গড়, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ মানে গড়। তোমাদেরকে বলছিলাম মনে আছে, কোন সমান্তর ধারায় যে কোনো পদ ইকুয়াল টু তার আগের পদ এবং পরের পদের যোগফলকে 2 দিয়ে ভাগ মানে গড়। তো খেয়াল করে দেখো, তুমি চিন্তা করো বি, বি মানে কি হবে এখানে দেখো, বি, বি মানে হবে তার আগের পদ এ আর সি যোগ করে 2 দিয়ে ভাগ। সি, সি মানে কি হবে তার আগের পদ এবং পরের পদ বি আর ডি 2 দিয়ে ভাগ। আর বাকিগুলো তো নিয়ে লাভ নাই, কারণ এ তার আগের পদ তো কিছু নাই, ডি তার পরের পদ তো কিছু নাই, তাহলে বি নেও আর সি নেও। বি ইকুয়াল টু হবে a+c/2 আর সি ইকুয়াল টু হবে b+d/2। দেখো কোনটা মিলছে, বি ইকুয়াল টু a+c/2 না হয় নাই, বি ইকুয়াল টু a+c/2 না হয় নাই, সি ইকুয়াল টু b+d/2, এই যেটা মিলে গেছে। এই যে কে কে বুঝছো বলো? খুবই সিম্পল না? যে কোনো পদ ইকুয়াল টু তার আগের পদ এবং পরের পদের যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে তো আগের পদ এবং পরের পদ নিলে শুধুমাত্র বি আর সি নিতে পারবো, কারণ এ এর আগের পদ নাই, ডি এর পরের কোনো পদ দেওয়া নাই, তো শুধু বি আর সি নিব। উত্তর বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। বুঝতে পারছো? এবার এটা বলো কে কে পারবা? হ্যাঁ দেখো ভাইয়া আজকে এই ক্লাসটা তো একদম বেশি সহজ, এখান থেকে রিটেন আসার মতো কিছু নাই আসলে। মেইনলি রিটেন আমরা আগামী ক্লাসে পড়বো, সমান্তর ধারা রিটেনের ম্যাথ আগামী ক্লাসে পড়বো। আজকে ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র পড়তেছি, এগুলো এমসিকিউতে আসবে। দেখো এই যে একটা সমান্তর ধারা, তোমাকে বলছে 15তম পদের মান কত। দেখো আমরা একটু আগে দেখলাম 15তম পদ মান হচ্ছে n এর মান 15। তোমাকে n এর মান দেওয়া আছে, তোমাকে পদের মানটা বের করতে হবে। তো কেমনে করবা? প্রথম পদ, প্রথম পদ কত, -8। সাধারণ অন্তর কত করে বাড়তেছে, দেখো কত করে বাড়তেছে বলো, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে। দেখো 7 থেকে 2 বিয়োগ করে -5, সরি 7 থেকে 2 বিয়োগ করে কত, 5 করে বাড়তেছে। তুমি যে কোনো পদ থেকে তার আগের পদ, ধরো এরকম যে তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে না, -3 + 8 = 5। তবে তোমার তো এইটা এইভাবে করার দরকার নাই, তুমি মনে মনে চিন্তা করো। তোমার যদি এইখানে চিন্তা করতে একটু কষ্ট লাগে, তুমি এখানে চিন্তা করো, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। 7 থেকে 2 বিয়োগ করলে কত, 5। তাহলে এবার বসাই দাও a প্লাস n - 1 ইন্টু ডি। এই বসায় বলো তো কত আসছে, a এর মান -8 প্লাস n এর মান হচ্ছে 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14 ইন্টু ডি, ডি ইন্টু কত, ডি হচ্ছে 5, 5 14 হচ্ছে 70, 70 থেকে 8 বিয়োগ করলে 62। এই বুঝছো সবাই? এরকম এমসিকিউ আসলে পারবা না? এরকম এমসিকিউ আসলে অবশ্যই পারা উচিত তো নাকি?
এরকম এমসিকিউ আসলে অবশ্যই পারা উচিত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার বলো তো এইটা কে কে পারবা? শেষ, আজকে ক্লাসে লাস্ট ম্যাচ। দেখো তোমাকে বলছে এই ধারাটির 100, দেখো লাস্টের পদটা হচ্ছে 101, পদ সংখ্যা কত? এই দেখো খুবই সুন্দর প্রশ্ন। পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কি? লাস্টের পদটা যততম পদ। ভাইয়া এই লাস্টের পদটার এন এর মানে তো পদ সংখ্যা নাকি? এই যে আগেরটার উল্টা প্রশ্ন। দেখো আগের প্রশ্নটাতে কি বলছিল যে 15তম পদের মান কত? কত? 62। তার মানে 62 নাম্বার পদটা হচ্ছে 15তম পদ। বুঝছো কথা? তাহলে এবার এখানে বলছে যে লাস্টের পদটা হচ্ছে 101, তার পদ সংখ্যা কত? তো লাস্টের পদটা যততম পদ সেটাই তো তার পদ সংখ্যা, তাই না? জাস্ট এন এর মানটা চাইছে। শেষ। বলো তো কে কে পারবা? প্রথম পদ হচ্ছে a1, সাধারণ অন্তর কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে লিখি আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n তম পদ কত? 101 দেওয়া আছে এখানে 101। আমরা লাস্টের পদটার n এর মান বের করব। লাস্টের পদটা যততম পদ ততগুলা পদ আছে এখানে। তাইলে a প্লাস n মাইনাস 1, এ মান হচ্ছে 1, n মাইনাস 1, n তো বাইর করবো, আচ্ছা n মাইনাস 1 ইন্টু ডি কত? ডি হচ্ছে 2 ইকুয়াল টু 101। তাহলে 101 থেকে যদি 1 বিয়োগ করি 100, 100কে 2 তে ভাগ করলে 50, মাইনাস 1 গিয়ে যোগ হবে, n ইকুয়াল টু 51। শেষ। তো ভাইয়া এই টাইপের এমসিকিউ যদি পরীক্ষায় আসে একদম হেসে খেলে অ্যান্সার করে ফেলতে পারবা না? খুবই সিম্পল। বলো তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। তো আজকে ক্লাসটা যারা ভালো মতো বুঝছো, না বোঝার তো কিছু নাই। আগামী ক্লাসে আমরা সমান্তর ধারা পড়বো, রিটেন গুলা। দেখো আমাদের মোট এই অধ্যায়ে 4টা ক্লাস লাগবে। এই অধ্যায়ে বেশি সহজ, আমরা ধীরে সুস্থে পড়বো। মানে চাইলে এই অধ্যায় 2 ক্লাসেও পড়াই ফেলা যাবে, তাই না? বাট আমরা ধীরে সুস্থে পড়বো। আজকে জাস্ট একদম বেসিক জিনিসগুলো বললাম। আমরা আজকে পড়তেছি কি? সমান্তর ধারা। আগামী ক্লাসে আমরা সমান্তর ধারার রিটেন ম্যাথগুলো করব এবং সমান্তর ধারার সমষ্টি নির্ণয় শিখব। আজকে তো আমরা পড়লাম n তম পদের মান বের করা, বা তার উল্টাটা, যে পদের মান দেওয়া আছে কততম পদ বের করা। আগামী ক্লাসে শিখব n তম পদের সমষ্টি নির্ণয়, ওখান থেকে রিটেন আসবে। বুঝতে পারছো? ওকে, তো আজকে ক্লাসটা যারা ভালো মতো করছো আগামী ক্লাসটা অবশ্যই লাইভে করে ফেলবা। দেখবা আগামী ক্লাসটা অনেক মজা লাগতেছে বুঝতে, বেশি সহজ তো। জাস্ট লাইভ ক্লাসগুলো করবা, এই অধ্যায়টা লাইভ ক্লাসে কমপ্লিট করে ফেলিও, তাহলে দেখবা যে বুঝতে অনেক ভালো লাগতেছে, অনেক সহজ লাগতেছে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আজকে ক্লাসটা একদম বেশি সহজ ছিল, মানে একেবারেই সহজ। আগামী ক্লাসে দেখবো আমরা আরো খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ করবো। বাট আগামী ক্লাসটা বোঝার জন্য আজকে ক্লাসটা করা থাকতে হবে। যদি করা থাকে তাহলে কিন্তু সুন্দর মতো বুঝতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা।